অবস্ট্রাকটিভ জন্ডিসের কমন কয়েকটা কজ বলো। প্রশ্ন শুনতে পেয়েছো? হ্যাঁ জি স্যার। স্যার স্যার cholecystitis, অবস্ট্রাকটিভ জন্ডিসের কমন কয়েকটা কোলেসিস্টাইটিস কি কমন? হুম স্যার কোলেসিস্টাইটিস কি জন্ডিস হয় কমন? रोल नंबर 45 মাহফুজ মিরাজ, रोल नंबर 45 মাহফুজ মিরাজ, শুনতে পাচ্ছ? মাহফুজ মিরাজ, रोल 45 শুনতে পাচ্ছ? মাহফুজ মিরাজ, रोल 45। জি স্যার। বলো সালাম স্যার। অবস্ট্রাকটিভ জন্ডিসের কমন কয়েকটা কজ বলো। তোমাদের দুদিন পরে পরীক্ষা, তোমরা যদি এরকম অবস্থার মধ্যে থাকো তাহলে কি পাঠ হবে? অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ যদি না বলতে পারো তাহলে পরীক্ষা কি পাঠ হবে? रोल नंबर 35 ফারিয়া মেহের, তুমি বলো। 35, रोल नंबर 35। শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ ফারিয়া? স্যার ওর মনে হয় আসসালামু নেটওয়ার্কের আলাইকুম। সমস্যা। স্যার তখন শুনতে পাইনি, এখন স্যার শোনা যাচ্ছে। স্যার আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম করতেছে সকাল থেকে। আচ্ছা, অবস্ট্রাকটিভ জন্ডিসের কমন কজ কি কি? অবস্ট্রাকটিভ জন্ডিসের এখন দেখো স্লাইডে দেখা যাচ্ছে, যারা যারা পারো নাই দেখো, এটা পারাই লাগবে। আমি গতদিন বলছি যে এই জিনিসগুলো এবং সিরিয়ালি বলা লাগবে। এইগুলো হলো কমন কজ। কোলিডোকোলিথিয়াসিস কার্সিনোমা, কার্সিনোমার মধ্যে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, অ্যাম্পুলারি অর পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, কোলাঞ্জিওকার্সিনোমা, মেটাস্ট্যাটিক ডিপোজিট ইন দ্য পোর্ট হাইপাটিস, ট্রমাটিক বাইল ডাক্ট, biliary stricture, এগুলো হলো অবস্ট্রাকটিভ জন্ডিসের কমন কাজ। প্যারাসাইটিক ইনফেস্টেশন অফ দ্য biliary সিস্টেম, এটাও আরেকটা কজ। এই উপরের এই মানে 4 নাম্বার পর্যন্ত সবগুলাই বলা লাগবে। পরীক্ষার সময় এগুলো না বলতে পারলে তো পরীক্ষায় পাস হবে না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে? আমার কথা শোনা যায়? স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ তো? এই তোমরা কি মানে বাসায় একটুও পড়ো নাই? যা যা বলছি গতদিন কিছু পড়ো নাই নাকি? লং কেসে তো অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে, অবশ্যই থাকবে। তো তখন যদি এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি, তোমরা তো সেটাই বলতে পারবে না। কজ বলতে না পারা মানে তো তুমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলতে পারবে না। তাহলে কি হবে তখন? আচ্ছা ঠিক আছে, আসো আবার আগে থেকে, যেখান থেকে শেষ করেছিলাম গতদিন ওখান থেকে আবার শুরু করি। রোল নাম্বার 15 মাকজানা, রোল 15, শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা বলো তো তুমি, যে একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্ট অপারেশনের আগে, তার অপারেশন করার আগে কোন কোন বিষয়ে প্রিপারেশন করতে হবে? প্রি অপারেটিভ প্রিপারেশন কি হবে?
কি কি প্রবলেম হয়, আমাদের কোন কোন বিষয়গুলো অ্যাড্রেস করা লাগবে অপারেশনের আগে? বলো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তার মানে বলতে পারবে না, তাই তো? রোল নাম্বার 45 সাইমা রহমান। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আচ্ছা, বলো। স্যার। প্রথম মিন টাইম দেখতে হবে যে স্যার ক্লটিং ফ্যাক্টরস গুলা ডেফিসিট আছে কিনা। যদি স্যার ক্লটিং প্রথম মিন টাইম বেশি থাকে তাহলে হচ্ছে স্যার ভিটামিন কে সাপ্লিমেন্ট দিতে হবে। হ্যাঁ, বলো। আর স্যার তারপরে হচ্ছে স্যার হেপাটোরেনাল আর সিনড্রোম যাতে ডেভেলপ না করে। হ্যালো স্যার। হ্যাঁ, বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার তাহলে প্রথম মিন টাইম দেখতে হবে স্যার হেপাটোরেনাল সিনড্রোম যাতে না ডেভেলপ না করে, সেজন্য স্যার ডায়ুরেটিক্স দিতে হবে। স্যার কিডনির ফাংশনটা ঠিক রাখতে হবে। ডায়াবেটিস দিতে হবে না, ফ্লুইড রিহাইড্রেট করতে হবে পেশেন্টকে, স্যার রিহাইড্রেট করতে হবে। রিহাইড্রেট করতে হবে। হ্যাঁ, মানে হাইড্রেশনের স্ট্যাটাস ভালো রাখতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে এবং ডায়ালিসিস করতে হবে, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক দিতে হবে যেন ইনফেকশন নিয়ে না হয়, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আসো তাহলে আমরা এখন কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, কার্সিনোমা অফ দ্য প্যানক্রিয়াস এইটা সম্পর্কে দেখি। ওয়ান অফ দ্য কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস এবং কার্সিনোমা অফ দ্য প্যান, খারাপ অসুখ আছে তার মধ্যে এটা একটা, কার্সিনোমা অফ দ্য প্যানক্রিয়াস। মানে আইটি জানো তোমরা কি নাম? রিসেন্টলি মারা গেছে একজন, প্যানক্রিয়াটিক কার্সিনোমায় মারা গেছে, জানো? কেউ জানো? কেউ? স্টিভ জবস, আইফোনের যে সিইও ছিল, যে স্টিভ জবস, ওনার প্যানক্রিয়াটিক ক্যান্সার ছিল। তার মানে বিষয়টা এরকম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। স্টিভ জবস ওনার প্যানক্রিয়াটিক ক্যান্সার ছিল। তার মানে জিনিসটা এতই ফ্যাটাল যে এটা তাদের মতো ধনী লোকের হইলেও বাঁচার কোনো আশা নেই। এবং এখানে বলছে যে ওয়ান অফ দ্য লোয়েস্ট 5 ইয়ার সার্ভাইভাল রেট অফ অল ক্যান্সার। এটা খুবই খারাপ একটা অসুখ, প্যানক্রিয়াটিক ক্যান্সার কার্সিনোমা। ঠিক আছে, আসো তাহলে আমরা সামনের দিকে দেখি কি বলে। প্যানক্রিয়াটিক কার্সিনোমা এটা এরকম আর কি, যে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস কেন হয়, কারণ বাইল ডাক্ট ইজ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াসের মধ্য দিয়ে পাস করে ডিউওডেনামে যায়। তো সেই কারণে এই হেড রিজিয়নে যদি কোনো ক্যান্সার হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা এই যে হেড রিজিয়নে কোনো ক্যান্সার হলে সেটা এই সিবিডি কে ব্লক করবে এবং তখন অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। এটাই হলো মূল কথা। তাহলে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে ক্যান্সার হবে, কারণ হলো যে সিবিডি যেহেতু এই কার্সিনোমা মানে হেড অফ দ্য প্যানক্রিয়াসের মধ্য দিয়ে যায়, পাস করে, সেই কারণে এখানকার কোনো ক্যান্সার এটা সিবিডি কে ইনভলভ করবে এবং মানে অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট, এগুলো প্যানক্রিয়াটিক ক্যান্সারের, এগুলো তো মানে মুখস্থ করার বিষয়, এটা তেমন বোঝার কিছু নাই। এটা এজেড পার্সনদের বেশি হয়, মেল জেন্ডারে বেশি হয়, ব্ল্যাক ইথনিসিটি, সিগারেট স্মোকিং খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সিগারেট স্মোকিং, এবং যাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে আগে থেকে তাদের ক্ষেত্রে ক্যান্সারের সম্ভাবনা যথেষ্ট জোরালো। More than 80% of the pancreatic cancer are ductal adenocarcinomas arise most commonly in the head of the gland. তার মানে প্যানক্রিয়াসে যত ক্যান্সার হয় তার বেশিরভাগই হয় হলো প্যানক্রিয়াসের হেডে, এবং সেই কারণে হেড অফ দ্য প্যানক্রিয়াসের ক্যান্সারে অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা কমন কজ হলো কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। Clinical presentation shows over 90% of patients with pancreatic cancer present in the late stage of their disease at a time when there is no chance of cure, and often even meaningful palliation cannot be achieved. মানে বেশিরভাগ প্যানক্রিয়াটিক ক্যান্সারের রোগী লেটে প্রেজেন্ট করে বলে এগুলো আসলে
মানে কিওর করা সম্ভব হয় না, ইভেন পেলিয়েশনও সম্ভব হয় না। এই কারণে এদের ক্ষেত্রে বাঁচানো সম্ভব হয় না। ডায়াগনোসিস লেট, ট্রিটমেন্টও করা যায় না, পেশেন্ট আলটিমেটলি মারা যায়। এর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি আমরা আগে বলছিলাম, পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস। তুমি যদি হিস্ট্রিতে এই শব্দটা উল্লেখ করো, পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস, তার মানে তুমি এই পেশেন্টের, তোমার পেশেন্টের প্রভিশনাল ডায়াগনোসিসে তুমি বলতে চাচ্ছ যে দিস ইজ এ কেস অফ ম্যালিগন্যান্সি, মোস্ট লাইকলি ক্যান্সার অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। এই শব্দটা একদম স্পেসিফিক্যালি রিলেটেড উইথ কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। তোমরা কি আমার কথা শুনতে পাও? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে এই শব্দগুলো, যে তিনটা শব্দ বলছিলাম আমি, পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস, পেইনলেস ফ্লাকচুয়েটিং জন্ডিস আর পেইনফুল জন্ডিস, এই প্রত্যেকটা স্পেসিফিক এক একটা ডিজিজের জন্য। তাহলে তুমি যখনই হিস্ট্রিতে এই টার্মগুলো বলবা, সাথে সাথে তোমার ডায়াগনোসিসও তুমি ওই সঙ্গে বলে যাচ্ছ, ব্যাপারটা এরকম। তাহলে পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস এটা হলো কেন হয়, সেকেন্ডারি টু অবস্ট্রাকশন অফ দ্য ডিস্টাল বাইল ডাক্ট। পেইনলেস হবে, প্রোগ্রেসিভ হবে, মানে কি ব্যথা নেই কিন্তু জন্ডিস বেড়েই যাচ্ছে। এটা হলো কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের কার্ডিনাল ফিচার। এছাড়া যেটা হয়, নাউসিয়া, এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট, প্লুরাইটাস খুবই কমন, চুলকায়, পেশেন্ট প্রচুর চুলকায়, ডার্ক ইউরিন, পেল স্টুল। আর এক্সামিনেশনে কি পাওয়া যাবে, পালপেবল লিভার, পালপেবল গল ব্লাডার, জন্ডিস উইথ পালপেবল লিভার, পালপেবল গল ব্লাডার। এটা হলো ওই যে কর্বুসিয়াস ল যেটা ছিল সেটাই, যে ম্যালিগন্যান্সির কারণে যদি জন্ডিস হয় তাহলে গল ব্লাডার পালপেবল হবে, আর যদি সিবিডির কারণে জন্ডিস হয়, সিবিডি স্টোনের কারণে, কোলিডোকোলিথিয়াসিসের কারণে জন্ডিস হয়, তাহলে গল ব্লাডার পালপেবল হবে না। এটাই ছিল কর্বুসিয়াস ল, তাই না? তাহলে এইখানে ওইটাই আর কি, যে পালপেবল গল ব্লাডার হবে, জন্ডিস আছে, প্লুরাইটাস আছে, পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস। এক্সামিনেশন করে তুমি দেখছো যে তার গল ব্লাডার পালপেবল, তাহলে সেই ক্ষেত্রে এটা হলো গিয়ে তোমার কার্সিনোমা মানে হেড অফ দ্য প্যানক্রিয়াস, অথবা যে কোনো একটা ম্যালিগন্যান্সি দিয়ে এই জন্ডিসটা হয়েছে, এটা মানে মনে করতে হবে আর কি। প্লুরাইটাস খুবই কমন। এই ধরনের পেশেন্টদের স্টুল পেইল হবে, পেইল স্টুল হয়। কেন পেইল স্টুল হয়? কারণ বাইল তো মানে ডিওডেনামে পৌঁছাতে পারে না, আর বাইলের কারণে স্টুলের কালার যে ইয়েলো হয়, যেহেতু বাইল পৌঁছাতে পারে না, এই জন্য স্টুল পেল স্টুল হয়। এখানে দেখো একটা ছবি আছে, সিটি স্ক্যানের ছবি। এটা হলো গল ব্লাডার, এইটা হচ্ছে সিবিডি। এইখানে দেখো এই যে এম যেটা, এটা হচ্ছে ম্যাস, এটা হচ্ছে গিয়ে মানে এই যে সিবিডিটা যে হেড অফ দ্য প্যানক্রিয়াসের মধ্যে দিয়ে গেছে, সেইখানে এটা এই এই ইয়াটা আর কি, এই যে টিউমারটা এখানে হয়েছে হেড অফ দ্য প্যানক্রিয়াসে, তার মধ্যে দিয়ে সিবিডি যাওয়ার কারণে দেখো সিবিডি ডাইলেটেড হয়েছে। এবং ডাইলেটেড সিবিডি, ডিস্টেন্ডেড গল ব্লাডার হুইচ ইজ পালপেবল, এটা হলো গিয়ে পেইনলেস জন্ডিস, পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস, পালপেবল গল ব্লাডার। আলট্রাসোনোগ্রাফি করে দেখলে ডাইলেটেড সিবিডি, বা সিটি স্ক্যান করে দেখলে ডাইলেটেড সিবিডি, এটা হলো কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের ফিচার। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন তো আমরা আগেই বলছিলাম, বিলিরুবিন লেভেল এটা অনেক বেশি বাড়ে। কোলিডোকোলিথিয়াসিসে যেটা হয়, যতটুকু বাড়ে মানে বিলিরুবিন লেভেল কার্সিনোমাতে তার চাইতে অনেক বেশি বাড়ে, 20, 25, 30 পর্যন্ত উঠে যায়। আর অ্যালকালাইন ফসফেটেজ লেভেল অনেক বেশি যখন বাড়বে, তখন সেটা ম্যালিগন্যান্সিকে ইন্ডিকেট করবে। তার মানে সিবিডি স্টোনেও বিলিরুবিন বাড়ে, অ্যালকালাইন ফসফেটেজ বাড়ে, কিন্তু সেটা যে লেভেলে বাড়ে তার চাইতে অনেক বেশি লেভেলে বাড়ে হলো ম্যালিগন্যান্সিতে, মানে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস কিংবা এই ধরনের ম্যালিগন্যান্সিতে এই অ্যালকালাইন ফসফেটেজ এবং বিলিরুবিন লেভেল দুইটাই অনেক বেশি বাড়ে। ইনভেস্টিগেশনের মধ্যে আছে আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস। এখানে বাইল ডাক্ট ডাইলেটেড পাওয়া যাবে, মাস প্যানক্রিয়াটিক হেডে বোঝা যেতে পারে। কনফার্মেটরি হলো কন্ট্রাস্ট সিটি স্ক্যান, এইটা করলে পরে এটা বোঝা যাবে, কনফার্মস ডায়াগনোসিস এন্ড অ্যাসেস ইফ দ্য টিউমার ইজ রিসেক্টেবল অর নট। আর ইআরসিপি করা হয় কখন? যখন আমরা মনে করি যে এটা অপারেশন নাই, স্টেন্টিং করা দরকার, অথবা ইনফেকশন হয়েছে, এইসব ক্ষেত্রে আমরা ইআরসিপি করি। আদারওয়াইজ ডায়াগনোসিস কনফার্ম করা হয় বাই কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা?
এখানে যতটুকু বলা হয়েছে এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? বুঝতে পারো? এই পর্যন্ত বুঝতে কি কারো অসুবিধা আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি স্যার শুনতে পাচ্ছি স্যার, বুঝতে পেরেছি। তাহলে পরে আসো। ম্যানেজ তাহলে at the time of presentation more than 85% of the patients are unsuitable for resection because the disease is too advanced. Tumors of the ampulla have a good prognosis and should if at all possible be resected. মূল কথা হলো যে বেশিরভাগ ক্ষেত্রে এই পেশেন্টের রিসেকশন মানে কিউরেটিভ রিসেকশন সম্ভব হয় না এই ধরনের পেশেন্টদের। প্রেজেন্টেশনের সময় এটা অনেক বেশি অ্যাডভান্সড অবস্থায় প্রেজেন্ট করে, সেই কারণে এই ডিজিজ গুলোতে কিউরেটিভ রিসেকশন প্রায়শই সম্ভব হয় না। ইভেন মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে ধরো কোনো পেশেন্ট আর্লি ডিটেকশন হলো, আর্লি তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি? যদি কিউরেটিভ রিসেকশন সম্ভব হয়, কোনো পেশেন্ট লাকিলি যদি আর্লি ডায়াগনোসিস হলো দুই রকম। তোমরা জাস্ট টার্ম গুলো মনে রাখলেই হবে, বেসিক কত ডিটেইল তোমাদের জানা লাগবে না। একটা হলো পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়েটো ডিওডেনেক্টমি, এটা একটা অপারেশন। আর একটা কমনলি যেটা হয় হুইপলস প্রসিডিওর। দুই রকম অপারেশন আছে, পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়েটো ডিওডেনেক্টমি। তোমরা ছবি দেখলে বুঝতে পারবে, এটা আসলে মানে থিওরিটিক্যালি বোঝানো মুশকিল, পরে ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। এটা হলো পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়েটো ডিওডেনেক্টমি। এখানে দেখো কোন কোন অংশ ফেলে দেওয়া হচ্ছে সেটা আগে দেখো। এইখানে তার ডিওডেনামটাকে, যে ডিওডেনাম ফেলে দেওয়া হচ্ছে, ডিওডেনাম প্যানক্রিয়াসের হেড ফেলে দেওয়া হচ্ছে, বডি এবং টেল এদিকে আছে। প্যানক্রিয়াসের হেড ফেলে দেওয়া হচ্ছে, ডিওডেনাম ফেলে দেওয়া হচ্ছে। তাহলে কি হবে? এই গাটের কন্টিনিউটি মেনটেন করার একটা ব্যবস্থা করতে হবে। এদিকে আবার বাইল, যেহেতু এখানে বাইল ডাক্ট ফেলে দেওয়া হচ্ছে, প্যানক্রিয়াটিক ডাক্ট ফেলে দেওয়া হচ্ছে, তাহলে এই দুইটাকে আবার রি অ্যানাস্টোমোসিস করতে হবে। দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো ওই ফেলে দেওয়ার পরে কি করা হচ্ছে, এই যে জেজুনাম ছিল, এই যে স্টমাকের পাইলোরাসটাকে এখানে মানে প্রিজার্ভ করা হয়েছে, পাইলোরাস প্রিজার্ভিং। তাহলে পাইলোরাসের সঙ্গে জেজুনামের একটা লুপ টেনে নিয়ে উপরে নিয়ে যাওয়া হচ্ছে, এটাকে রুএনওয়াই অপারেশন বলে। সেই লুপের সঙ্গে সিবিডি যেটা বাইল ডাক্ট যেটা আছে সেটাকে অ্যানাস্টোমোসিস করা হচ্ছে। আবার এই লুপের সঙ্গে যে মানে প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা ছিল, প্যানক্রিয়াটিক ডাক্ট সেটাকে অ্যানাস্টোমোসিস করা হচ্ছে। আর এই লুপেরই এই অংশে এটাকে একটা এন্ড বন্ধ করে দেওয়া হচ্ছে, আর এই বাকি অংশে পাইলোরাস এনে এখানে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়েটো ডিওডেনেক্টমি। পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়েটো ডিওডেনেক্টমি। আর তুমি আগে ছবিটা দেখো, এখানে ডিওডেনাম এবং প্যানক্রিয়াসের হেড ফেলে দেওয়া হলো। তাহলে বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্টকে অ্যানাস্টোমোসিস করতে হবে। আবার পাইলোরাসের এই যে এখানে ডিওডেনামের যে অংশ পাইলোরাসের সঙ্গে যেটা ছিল সেটাকে আবার জেজুনামের সঙ্গে অ্যানাস্টোমোসিস করতে হবে। সেটা করার জন্য এই প্রসিডিওর, মানে জেজুনামের একটা লুপ টেনে নিয়ে উপরে নিয়ে যাওয়া হয়, এটাকে রুএনওয়াই অপারেশন বলে, রুএনওয়াই অপারেশন। এই জেজুনামের লুপের সঙ্গে বাইল ডাক্টকে অ্যানাস্টোমোসিস করা হচ্ছে, প্যানক্রিয়াটিক ডাক্টকে অ্যানাস্টোমোসিস করা হচ্ছে এবং এর সঙ্গে পাইলোরাসকে অ্যানাস্টোমোসিস করা হচ্ছে। এটাই হলো পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়েটো ডিওডেনেক্টমি। এখানে দেখো, দিস ইনভলভস রিমুভাল অফ দ্য ডিওডেনাম এন্ড প্যানক্রিয়াটিক হেড ইনক্লুডিং দ্য ডিস্টাল পার্ট অফ দ্য বাইল ডাক্ট। আর এটার সঙ্গে হুইপলস প্রসিডিওরের পার্থক্য কি? হুইপলস প্রসিডিওরের পার্থক্য এটাও ওই যে পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়াটো ডিওডেনেক্টমি, কিন্তু এর সঙ্গে স্টমাকের যে অ্যান্ট্রাম, গ্যাস্ট্রিক অ্যান্ট্রাম, এটাকেও রিসেকশন করা হয়। ছবি দেখো তাহলে বুঝতে পারবা। এটাই হলো হুইপলস প্রসিডিওর। এইখানে যে সিবিডি যেটা ছিল সেটাকে, গোলাডার এটাকে কেটে ফেলা হচ্ছে, প্যানক্রিয়াসের স্টমাকের পাইলোরাসকে ফেলে দেওয়া হচ্ছে, ডিওডেনাম ফেলে দেওয়া হচ্ছে, প্যানক্রিয়াটিক হেড ফেলে দেওয়া হচ্ছে
এবং এরপরে ওই যে জেজুনামটাকে তুলে নিয়ে আগের মতোই এই যে বাইল ডাক্টের সঙ্গে অ্যানাস্টোমোসিস করা হচ্ছে, প্যানক্রিয়াটিক ডাক্টের সঙ্গে অ্যানাস্টোমোসিস করা হচ্ছে। আর এখানে আগে যেমন এটা পাইলোরাসকে প্রিজার্ভ করা হয়েছিল, মানে এরকম জায়গায় জেজুনাম অ্যানাস্টোমোসিস করা হয়েছিল, এইখানে এটা স্টমাকের বডির সঙ্গে অ্যানাস্টোমোসিস করা হচ্ছে। এই তিনটাই হলো মানে পার্থক্য। আর মানে পাইলোরাসটা গেছে নাকি যাই পরীক্ষার সময় জিজ্ঞাসা করে, লং কেসে থাকলে এটা হুইপলস সম্পর্কে জিজ্ঞাসা করবে। এবং এটা কমনলি ডান অপারেশন, পাইলোরাস প্রিজার্ভিং কমনলি করা হয় না, কমনলি করা হয় হুইপলস, অ্যানাস্টোমোসিস করা হয়। এই অংশটুকু তোমাদেরকে জানতে হবে। এখানে দেখো হুইপলস অপারেশনের আর একটা ছবি আছে। এখানে এই যে প্যানক্রিয়াটিক হেড, স্টমাকের অ্যান্ট্রাম মানে গ্যাস্ট্রিক অ্যান্ট্রাম, ডিওডেনাম, প্যানক্রিয়াসের হেড, এই সব ফেলে দেওয়া হচ্ছে, গল ব্লাডার ফেলে দেওয়া হচ্ছে। এরপরে কি করা হচ্ছে, জেজুনামের একটা লুপ নিয়ে সেটার সঙ্গে এই যে সিবিডি কে অ্যানাস্টোমোসিস করা হচ্ছে, প্যানক্রিয়াটিক ডাক্ট কে অ্যানাস্টোমোসিস করা হচ্ছে, এবং স্টমাকে এই যে অ্যান্টো যেটা ছিল, যে বডি যেটা ছিল, বডির সঙ্গে এটাকে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হচ্ছে। এখানে তিনটা অ্যানাস্টোমোসিস হয়, একটা হলো প্যানক্রিয়েটোজেজুনোস্টোমি, পলিডোকোজেজুনোস্টোমি, গ্যাস্ট্রোজেজুনোস্টোমি, এই তিন রকম অ্যানাস্টোমোসিস হয়। ছবিটা তোমরা একটু দেখতে থাকো, একজন একটু বারবার ফোন করতেছে, আমি একটু দেখি। হ্যালো, সমঝি? জি 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 আমি আসবো, হ্যাঁ আমি আসবো, আপনারা থাকেন, আসতে দেরি হবে আরো। ঠিক আছে, আপনি থাকেন, না খেয়ে থাকবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এই ছবিগুলো কি বোঝা গেছে তোমাদের? এইটুকুতে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এই দুইটা অপারেশনের প্রসিডিওরের মধ্যে? কারো কোনো প্রশ্ন আছে? রোল নাম্বার 18 মেহেদি হাসান, মেহেদি হক, মেহেদি হক, রোল 18। শুনতে পাচ্ছ তুমি? মেহেদি হক, মেহেদি শুনতে পাচ্ছ? মেহেদি হক, রোল নাম্বার 18 মেহেদি হক, শুনতে পাচ্ছ? মেহেদি শুনতে পাচ্ছ? এরা কি মানে লগ ইন হয়ে চলে যায় না কোথায় যায় এরা? মেহেদি তুমি কোথায় আছো, শুনতে পাচ্ছ? মেহেদি, মেহেদি শুনতে পাচ্ছ তুমি? রোল নাম্বার 17 মাইশা চৌধুরী, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। শুনতে পাচ্ছ, তার মানে মেহেদি নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন তুমি বলো তো দেখি যে এই দুইটা প্রসিডিওরের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো কিনা? জি স্যার। স্যার পাইলোরাস প্রিজার্ভিং এ হচ্ছে কি পাইলোরাসটা প্রিজার্ভ করতে হবে, আর উইপলসে স্যার গল ব্লাডার আর ডিউডেনাম আর হচ্ছে পাইলোরাস অফ দ্য স্টমাক রিসেট করে ফেলতে হবে। দেন হচ্ছে স্যার নামের জি স্যার হেড অফ দ্য প্যানক্রিয়াস, হেড অফ দ্য প্যানক্রিয়াস স্যার। দেন স্যার জেজুনামের লুপ নিয়ে হচ্ছে গিয়ে অ্যানাস্টোমোসিস করতে হবে। হ্যাঁ, এখানে তিনটা অ্যানাস্টোমোসিস হবে, প্যানক্রিয়েটোজেজুনোস্টোমি, পলিডোকোজেজুনোস্টোমি, গ্যাস্ট্রোজেজুনোস্টোমি। জি স্যার। এই একে রুয়েন ওয়াই বলে, রুয়েন ওয়াই আর ইউএক্স, রুয়েন ওয়াই। তাহলে যাও এই জিনিসগুলো অন্ততপক্ষে বেসিক স্টেপস গুলো তোমাদেরকে জানতে হবে, যে এই করা হয়, এইটুকু অন্ততপক্ষে জানতে হবে, যে কি কি স্পেসিমেন ফেলে দেওয়া হয় আর উইপলসে
কি কি অ্যানাস্টোমোসিস গুলো করা হয়। তোমার এর ডিটেইল জানা লাগবে না, কিন্তু এইটুকু অন্তত জানতে হবে। ঠিক আছে, এখন আসো পেলিয়েশন। অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে কমনলি আসলে ওই অপারেশন গুলো করা সম্ভব হয় না। তখন কি করা হয়? পেলিয়েটিভ সার্জারি করা হয়। তো পেলিয়েশন যেটা হয় সেটা ওই যে ইফ আনরিসেক্টেবল ডিজিজ ইজ ফাউন্ড ইন দ্য কোর্স অফ ল্যাপারোটমি, তখন ওই অ্যানাস্টোমোসিস গুলো করে দেওয়া হয় যেন জন্ডিসের কারণে পেশেন্ট না মারা যায়। পলিডোকো এন্টারোস্টমি, গ্যাস্ট্রোজেজোনোস্টমি এগুলো করে দেওয়া হয় আর কি। আর এইগুলো হলো অপারেশনের সময় যদি দেখা যায় যে রিসেক্টেবল না, আর যদি আগে থেকেই বোঝা যায় যে রিসেক্টেবল না, তখন যেটা করা হয়, ধরো বিফোর অপারেশনই বোঝা যাচ্ছে যে এটা আসলে রিসেক্টেবল না, এখানে দেখো পেলিয়েশনে যেটা করা হয়, এখানে হেড অফ দ্য প্যানক্রিয়াস বা ডিউডেনাম এগুলো ফেলা হয় না, শুধুমাত্র জেজুনামের একটা লুপ নিয়ে জন্ডিস কমানোর জন্য এই বাইপাস করে দেওয়া হয়। যেটা জন্ডিসটা যেন এইখানে এই মানে কার্সিনোমা যেখানে ছিল ওটা ওইখানেই আছে, ওখানে কোনো কিছুই করা হয়নি, শুধুমাত্র এই মানে জন্ডিস কমানোর জন্য একটা জেজুনামে লুপ নিয়ে এটাকে ওই বাইল ডাক্টের সঙ্গে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হচ্ছে। আর ডিউডেনামের অবস্ট্রাকশন এড়ানোর জন্য এই জেজুনামের লুপ নিয়ে স্টমাকের সঙ্গে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হচ্ছে। এটাই হলো তোমার পেলিয়েশন, পেলিয়েটিভ সার্জারি। আর যদি এমন হয় যে অপারেশনের আগেই বোঝা যাচ্ছে যে এটা আসলে মানে রিসেক্টেবল না, তখন কি করা হয়? তখন আর মিনিমাল ইনভেসিভ যে পেলিয়েশন আছে সেগুলো করা হয়। যেমন ধরো ইআরসিপি করে সিবিডির মধ্যে যদি একটা স্টেন্ট দিয়ে যাওয়া যায়, স্টেন্ট এক রকমের জালি পাওয়া যায় পার্মানেন্ট, এগুলো দিয়ে দিলে পরে কি হবে যে মানে সিবিডিটা যে ব্লক হয়ে আছে এক্সটার্নাল প্রেসারে, সে ব্লকটা ছুটে যাবে, তখন জন্ডিসটা কমে যাবে। পেশেন্ট যে কয়দিন বাঁচে, টিউমারের জায়গায় টিউমারই থাকবে, জন্ডিসটা কমলে পেশেন্ট যে কয়দিন বাঁচে অন্তত পক্ষে একটা বেটার লাইফ পাবে, জন্ডিসের কারণে অন্তত মারা যাবে না সেটা। এটা হলো যে জাস্ট পেলিয়েটিভ এবং এটা মিনিমাল ইনভেসিভ, এখানে কোনো ওই ওপেন অপারেশন করা হয় না, জাস্ট ইআরসিপি করে এখানে একটা স্টেন্ট দিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো পেলিয়েটিভ একটা এটা হলো একটা প্রসিডিওর। যদি এমন হয় যে ইআরসিপি করে দেওয়া যাচ্ছে না, তখন এটা আরেকটা প্রসিডিওর আছে, সেটাকে বলে পিটিসি, পারকিউটিনিয়াস ট্রান্সহেপাটিক, মানে এই স্কিনের দিক দিয়ে ছিদ্র করে হেপাটিক ডাক্টের মধ্য দিয়ে এই দিক দিয়ে গিয়ে একটা স্টেন্ট দিয়ে দেওয়া হয় ডিউডেনাম পর্যন্ত, এটাকে বলে পিটিসি, পারকিউটিনিয়াস ট্রান্সহেপাটিক স্টেন্ট, পিটিসি। এটা হলো একটা ওয়ান টাইপ অফ পেলিয়েশন। এটা হলো যদি বাইল ডাক্টের অবস্ট্রাকশন হয়। আর কোনো কারণে যদি ব্যাপারটা এরকম হয় যে ডিওডেনাম অবস্ট্রাকশন হয়েছে, তাহলে ডিওডেনামের মধ্যেও এক রকমের ওই মানে জালি পাওয়া যায়, ওইটা দিয়ে দেওয়া যায়, দিয়ে দিলে খাবারগুলো এটা এই জালির মধ্যে দিয়ে পাস করবে। এটা হলো একটা অবস্ট্রাকশন অফ দ্য ডিওডেনাম বলে এক রকমের এই যে জালি দিয়ে দেওয়া হয়, এটা হলো মানে ইরিসেক্টেবল যে সমস্ত টিউমার আছে সেইগুলোর ক্ষেত্রে এটাই হলো অপশন। তাহলে এটা হলো কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের কথা। এখন আসো আরো দুইটা জিনিস ছিল, একটা ছিল অ্যাম্পুলারি এবং পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা। এই জাস্ট টার্মগুলো তোমরা জেনে রাখো তাহলেই হবে। একটা ছবি দেখো, ছবি দেখলে বুঝতে সুবিধা হবে। অ্যাম্পুলা অফ ভ্যাটার হলো এটা হলো অ্যাম্পুলা অফ ভ্যাটার, যেখানে সিবিডি ওপেন করে। তো এই অ্যাম্পুলাতে যদি কোনো ক্যান্সার হয় এটাকে বলে অ্যাম্পুলারি কার্সিনোমা। যে অ্যাম্পুলাতে যদি কোনো ক্যান্সার হয় এটাতে বলে অ্যাম্পুলারি কার্সিনোমা। এইখানে যেটা হয় ফ্লাকচুয়েটিং জন্ডিস হয়। কেন ফ্লাকচুয়েটিং হয়? কারণ হচ্ছে যে এইখানে যখন মানে টিউমার গ্রো করতে করতে একসময় এই ওপেনিংটা বন্ধ করে দেয়, বন্ধ করে দিলে জন্ডিস হয়। আবার যখন টিউমারের কিছু স্ল্যাব আউট হয়ে যায়, ওপেনিংটা একটু খুলে, তখন জন্ডিস আবার কিছু কমে যায়, কিন্তু পুরো বেজ লাইনে আসে না। এই কারণে এই যে অ্যাম্পুলারি এবং পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমাতে ফ্লাকচুয়েটিং জন্ডিস হয়। তো এইটা অ্যাম্পুলা মানে অ্যাম্পুলা অফ দ্য ভ্যাটারে যখন ক্যান্সিনোমা হবে এটা হলো অ্যাম্পুলারি কার্সিনোমা। আর এই অ্যাম্পুলার 1 সেন্টিমিটার বাইরে দিয়ে যখন ক্যান্সার হবে সেটা হলো পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা। এখানে অ্যাম্পুলারি কার্সিনোমা এগুলো হলো বেটার মানে রিসেকশন করা সম্ভব হয় অনেক সময়, প্রগনোসিস ভালো। আর পেরিঅ্যাম্পুলারি টিউমার includes tumor located within 1 centimeter of the papilla. These are generally more advanced than ampullary lesions. Treatment is pancreaticoduodenectomy whenever possible. তাহলে এটাই হলো তোমার obstructive jaundice due to common bile duct stone, carcinoma head of the pancreas,
অ্যাম্পুলারি এবং পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা। এইগুলো হলো মানে পরীক্ষার সময় তোমার এই জিনিসগুলো আসবে লং কেসে, লং ভাইভাতে, কিংবা এই যে লং কোশ্চেনে রিটেনে এই সমস্ত জিনিসগুলো আসবে। তাহলে এই পর্যন্ত তোমাদের কার কি কি বুঝতে অসুবিধা আছে সেটা বলো। এটাতে আরো 5 মিনিট সময় আছে এই সেশনে। এরপরে আমরা পরের সেশন যখন শুরু করব তার আগে তোমাদের কাছে আমি শুনি দেখি কার কি কি সমস্যা আছে। রোল 20 মুহতাসিম, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি কি প্রশ্ন আছে বলো, তুমি বুঝতে পারোনি এমন কি আছে বলো। এই যে 2 দিন পড়ানো হলো এর মধ্যে তোমার বুঝতে কি কি অসুবিধা আছে সেটা বলো। স্যার পারকিউটিনিয়াস, তোমার কোনো প্রশ্ন আছে? স্যার পারকিউটিনিয়াস ট্রান্সহেপাটিক স্যার ওই জিনিসটা স্যার শোনা যায় না, বলো আবার বলো। পারকিউটিনিয়াস ট্রান্সহেপাটিক স্যার। পারকিউটিনিয়াস ট্রান্সহেপাটিক যেটা, যে এটা না বুঝলেও তেমন অসুবিধা নাই, তারপর আবার তুমি যেহেতু বলছো আবার দেখাই। এটা হলো ধরো যে সমস্ত পেশেন্টের জন্ডিস হয়েছে, ম্যালিগন্যান্সি ইন দা ধরো প্যানক্রিয়াটিক হেডের ক্যান্সারের জন্য সিবিডিটা ব্লক হয়ে গেছে, তো এইসব ক্ষেত্রে কমনলি যেটা করা যায় ইআরসিপি করে একটা স্টেন্ট দিয়ে দিলে যে জন্ডিসটা অন্তত কমে গেল। পেশেন্ট বেশি দিন বাঁচবে না এমন না যে ক্যান্সারের কিছু করা গেল, কিন্তু জন্ডিস কমে গেলে পেশেন্ট একটু খাওয়া দাওয়া করতে পারবে বা একটা জেনারেল ওয়েলবিং ভালো হবে। এর মধ্যে একটা ওয়্যার দেওয়া হয়, দিয়ে তার উপর দিয়ে ডাইলেট করে একটা স্টেন্ট এই দিক দিয়ে ডিউডেনাম পর্যন্ত পাস করে দেওয়া যায়। এটাই হলো পারকিউটিনিয়াস ট্রান্সহেপাটিক স্টেন্ট, এটাকে পিটিসি বলে। এটা ওয়ান টাইপ অফ পেলিয়েশন, বাংলাদেশে এটা করে, এইটাও বাংলাদেশে করে, পিটিসিও বাংলাদেশে করে। এটা ওয়ান টাইপ অফ পেলিয়েশন। এটা আরেকটু যারা তুমি জাস্ট সিস্টেমটা জেনে রাখো এটা কিভাবে করে, এটা আরো বড় হলে করে বা যখন এটা স্পেশালাইজ ইয়েতে যাবে তখন এটা দেখা যাবে। তোমাদের পরীক্ষার জন্য যেগুলো জরুরি সেইগুলো সম্পর্কে তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করো। বলো মুহতাসিমি, বলো একটা পেশেন্টের ধরো একটা ইনভেস্টিগেশন করে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করে তুমি কিভাবে এই 3 রকম জন্ডিস আলাদা করতে পারবে, মানে হিমোলাইটিক হেপাটোসেলুলার অবস্ট্রাকটিভ জন্ডিসের মধ্যে পার্থক্য করার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা আমরা করি আর সেটার ইন্টারপ্রিটেশনটা কি। আমার প্রশ্ন শুনতে পেয়েছো? মুহতাসিম শুনতে পাচ্ছ? কে বলতে পারবে এটা? তার কোয়েশ্চেন আরেকবার একটু বললে ভালো হতো। হ্যাঁ, কোয়েশ্চেনটা আরেকবার একটু বললাম। তো লিভার ফাংশন টেস্ট করে কনজুগেট এন্ড আনকনজুগেট বিলিরুবিন দেখবো। যে কোশ্চেনটা হলো যে আমরা বিভিন্ন রকম জন্ডিস ক্লিনিক মানে পার্থক্য করি কিভাবে, আলাদা করি কিভাবে, বা বিভিন্ন ধরো ল্যাবরেটরিতে পরীক্ষা করে কিভাবে বোঝার চেষ্টা করি যে কোন কোন টাইপসের জন্ডিস এটা। স্যার লিভার ফাংশন টেস্ট করে স্যার মানে সিরাম বিলিরুবিন যদি দেখি স্যার ওখানে হচ্ছে স্যার হিমোলাইটিক জন্ডিসে হচ্ছে স্যার সিরাম বিলিরুবিন রেইজ থাকবে, তারপর স্যার মানে মোস্টলি আনকনজুগেটেড থাকবে, আর হেপাটোসেলুলার জন্ডিসে স্যার কনজুগেটেড এন্ড আনকনজুগেটেড বোথ পাওয়া যাবে। এন্ড স্যার অবস্ট্রাকটিভ জন্ডিসে হচ্ছে কনজুগেটেডটা বেশি পাওয়া যাবে। আর স্যার যদি এএলটি এএসটি দেখি তাহলে স্যার হেপাটোসেলুলারে হচ্ছে স্যার অনেক বেশি থাকবে, আর অবস্ট্রাকটিভে স্যার মানে বেশি কম থাকবে আর কি, মানে এএলটি এএসটি এর। আর স্যার হিমোলাইটিক জন্ডিস হচ্ছে স্যার নরমাল থাকবে। আর
স্যার অ্যালকালাইন ফসফেটেজ হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে বেশি পাওয়া যাবে, আর হচ্ছে হিমোলাইটিক জন্ডিস স্যার নরমাল থাকবে। ঠিক আছে, ভেরি গুড, ভালো বলছো। ঠিক আছে, তাহলে আমরা, আমার মনে হয় যে জন্ডিসের এই থেকে আমরা বেরোতে পারি। আমাদের এর পরে পরীক্ষার সময় যেটা থাকবে এই রিলেটেড, সেটা হলো গল স্টোন ডিজিজের। এটা তোমাদের মধ্যে পড়ানো হয়েছে আমার ধারণা, জাস্ট আমরা একটু কুইক রিক্যাপিচুলেট করি শুধুমাত্র। এটা তোমাদের ক্লাসে অনেকবারই পড়ানো হয়েছে, আমি জাস্ট তোমাদের একটু শুধুমাত্র এটা লং কেসে থাকবে, রিটেনে থাকবে, তাহলে এটা আবার একটুখানি তোমাদের রিমাইন্ডার দেওয়া যে কিভাবে এটা করতে হবে। সেটা গল ব্লাডার, এই গল স্টোন ডিজিজ, এটা পরীক্ষার সময় এটা অবশ্যই থাকবে, তাহলে আমাদেরকে এটা সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। এটা খুবই অল্প সময়ের মধ্যে আমরা শেষ করবো, এই নেক্সট ইয়ার শেষ হওয়ার আগে। সার্জিক্যাল অ্যানাটমি ফিজিওলজি এটা তোমরা জানো, গল ব্লাডার, পেয়ার শেপ, এগুলো সম্পর্কে এত নতুন করে বলার কিছু নাই, এটাও তোমরা জানো। এখানে যেটা লাগবে সেটা হলো ক্যালোটস ট্রায়াঙ্গেল। ক্যালোটস ট্রায়াঙ্গেল এটা পরীক্ষার সময় খুব কমনলি জিজ্ঞাসা করে, খুব কমনলি কোশ্চেন, সেটা তাহলে ক্যালোটস ট্রায়াঙ্গেলের অ্যানাটমি সম্পর্কে তোমাদের খুব ভালো করে জানতে হবে। এখানে যেমন যে সিস্টিক ডাক্ট আর্টারি এবং এর যে ট্রায়াঙ্গেল যেগুলো, সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। ক্যালোটস ট্রায়াঙ্গেল এটা তোমরা জানো অলরেডি, সেটাও আবার একটু মনে করাই দেওয়া। কে বলতে পারবে ক্যালোটস ট্রায়াঙ্গেল সম্পর্কে? বাউন্ডারি বলো তো দেখি একজন, এনিওয়ান? স্যার অ্যাভোবে লিভার থাকবে, হ্যাঁ, আর স্যার মিডিয়ালি হচ্ছে স্যার কমন হেপাটিক ডাক্ট, আর স্যার নিচের দিকে থাকবে সিস্টিক ডাক্ট। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই ক্যালোটস ট্রায়াঙ্গেলের ইম্পর্টেন্স হলো যে এটা অপারেশনের সময় এই রিজিয়নে এই যে অ্যানাটমি গুলো ভালো করে বুঝে নিতে হবে বিফোর ক্লিপিং, বিফোর অপারেশন। সেটা তোমাদেরকে, এটা এই যে ইম্পর্টেন্ট সার্জিক্যাল ল্যান্ডমার্ক ডিউরিং কোলিসিস্টেক্টমি। আর এটার কন্টেন্ট হলো কি লিম্ফ নোড অফ, এটাকে বলে লিম্ফ নোড অফ লান্ড, এলইউএনডি লান্ড, লিম্ফ নোড অফ লান্ড। তাহলে এই ক্যালোটস ট্রায়াঙ্গেল সম্পর্কে পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে, এটা তোমাদেরকে একটু ভালো করে বুঝে নিতে হবে, মানে বাউন্ডারি সম্পর্কে এবং এর কন্টেন্ট সম্পর্কে একেবারে সবকিছু ভালো করে জানতে হবে। এই যে ক্যাটারপিলার টার্ন আর ময়নিয়ান হাম, এটা কখনো কখনো জিজ্ঞাসা করা। ক্যাটারপিলার টার্ন এটা হচ্ছে সিস্টিক আর্টারির একটা টার্ন, এটা শুয়োপোকার মতো এই যে এরকম ভাবে মানে ঘাড় বের করে দিয়ে থাকে। এটা ওই ক্যালোটস ট্রায়াঙ্গেলের মধ্যে ঢুকে থাকার জন্য অনেক সময় মানে ভুল করে এই আর্টারিকে, মেইন সিস্টিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি যেটা আছে, হেপাটিক আর্টারিকে অনেক সময় সিস্টিক আর্টারি মনে করে লাইগেট করে দেওয়া হয়, যেটা একটা ডেঞ্জারাস ব্যাপার। তাহলে এটাই হলো ক্যাটারপিলার টার্ন, ময়নিয়ান হাম্প অথবা ক্যাটারপিলার টার্ন। বোঝা যাচ্ছে নাকি? এই যে আর্টারিটা যদি এরকম ভাবে মানে স্ট্রেট এখান থেকে এইদিকে না গিয়ে যদি এরকম ভাবে যায়, তাহলে এটার অংশ বিশেষ এই ইয়ের মধ্যে ঢুকে পড়বে, ক্যালোটস ট্রায়াঙ্গেলের মধ্যে ঢুকে পড়বে। তখন ধরো এটা হলো সিস্টিক আর্টারি, এটাকে বেঁধে দেওয়ার কথা। এখন এটা তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, যদি কেউ খেয়াল না করে তাহলে এই মেইন আর্টারিটাকেই বেঁধে দিতে পারে, মানে ক্লিপ করে দিতে পারে বা বেঁধে দিতে পারে। সেটা একটা ডেঞ্জারাস ব্যাপার। সেই কারণে এখানে ওই ময়নিয়ান হাম্প বা ক্যাটারপিলার টার্ন আছে কিনা সেটা এই অপারেশনের সময় মাথার মধ্যে রাখতে হবে, এবং থাকলে সেটাকে খেয়াল করে ওটাকে এসকেপ করতে হবে। মানে কেউ যদি এইটা না বেঁধে, এটা সিস্টিক আর্টারি, এটাকে না বেঁধে যদি এইটা বেঁধে দেয়, তাহলে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। ঠিক আছে, এটাকেই বলে ক্যাটারপিলার। ক্যাটারপিলার মানে শুয়োপোকা। ক্যাটারপিলার টার্ন অথবা ময়নিয়ান একজন মানুষের নাম, ময়নিয়ান হাম্প। বোঝা গেছে নাকি যায়নি? জি স্যার, বুঝতে পারছি। সহজ ব্যাপারগুলো, ফাংশন অফ দ্য গলব্লাডার, এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো জানা তেমন কিছু নাই। এটা গল স্টোন সম্পর্কে জানতে হবে তোমাদের, খুব ডিটেইলস জানতে হবে, এটা লং কেসে থাকবে। এটা মোস্ট অফ দ্য গল স্টোনস আর অ্যাসিম্পটোমেটিক, মোর দ্যান 80% কেসেস আর অ্যাসিম্পটোমেটিক। টাইপস অফ গল স্টোন খুব ভালো করে জানতে হবে, কোলেস্টেরল, পিগমেন্ট এবং মিক্সড স্টোন। এখানে অনলি 10% গল স্টোনস আর রেডিও ওপেক, আর অনলি 10% কিডনি স্টোনস আর রেডিওলুসেন্ট। মানে মূল কথা হলো গল স্টোন গুলো ইউজুয়ালি মানে রেডিওলুসেন্ট হয়, এক্সরে তে পাওয়া যায় না, আর কিডনি স্টোন গুলো ইউজুয়ালি রেডিও ওপেক হয়, মানে এক্সরে তে পাওয়া যায়। 10% মানে পার্থক্য আছে আর কি। 10% গল স্টোন এক্সরে তে পাওয়া যাবে, আর 10% রেনাল স্টোন এক্সরে তে পাওয়া যাবে না। ভালো করে বুঝো, এটা একটা মানে মনে রাখার মতো ব্যাপার যে 10% গল স্টোন এক্সরে তে পাওয়া যাবে,
আর 10% রেনাল স্টোন এক্সরেতে পাওয়া যাবে না। কোলেস্টেরল স্টোন এটা সলিটারি হয়। আর পিগমেন্ট স্টোন যেগুলো দেখো কতগুলো ছবি আছে এখানে, পিগমেন্ট স্টোন এটা ব্ল্যাক স্মল ফ্রায়াবল ইরেগুলার রেডিওলুসেন্ট। আর এটা হচ্ছে যেটা মনে রাখা দরকার যে হিমোলাইটিক ডিজিজ যাদের থাকে তাদের ইউজুয়ালি পিগমেন্ট স্টোন থাকে। হিমোলাইটিক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড হলো পিগমেন্ট স্টোন। আর মিক্সড টাইপ অফ স্টোন কোনগুলো? মিক্সড স্টোন হচ্ছে এইগুলো যেগুলোতে এটা রেডিও অপেক হতে পারে, যে দেখো এক্সরেতে দেখা যাচ্ছে এখানে এটা গল ব্লাডারের মধ্যে ভর্তি স্টোন, এটা হচ্ছে রেডিও অপেক মিক্সড টাইপ অফ স্টোন। যেটা আগে বলছিলাম 10% গল স্টোনস আর রেডিও অপেক আর 10% রেনাল স্টোনস আর রেডিওলুসেন্ট। রিস্ক ফ্যাক্টর এগুলো তোমাদের পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে, মুখস্থ করা ছাড়া কোনো কাজ নাই, পড়ে ফেলতে হবে কি কি রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো। মেকানিজম অফ গলস্টোন ফর্মেশন এক কথায় বললে সবচেয়ে ভালো অ্যান্সার হলো এক্সাক্ট মেকানিজমে জানো। এটা সম্পর্কে বেশি পড়া জরুরি না, যে জিনিসের এক্সাক্ট মেকানিজম জানা যায় না সেটা সম্পর্কে বেশি পড়লে লাভ। ইনভেস্টিগেশন তো আমরা জানি এগুলো, যে লিভার ফাংশন টেস্ট এবং আল্ট্রাসোনোগ্রাফি দিয়েই ইয়ে করতে হবে। এক্সরেতে 10% পাওয়া যাবে এক্সরে করলে, আর বাকি 90% পাওয়া যাবে না। এখানে একটা টার্ম আছে পোর্সেলিন গল ব্লাডার। পোর্সেলিন গল ব্লাডার এইটা জিজ্ঞাসা করে কখনো কখনো পরীক্ষার সময়। পোর্সেলিন গল ব্লাডার হলো যে এটা প্রি ক্যান্সারাস একটা কন্ডিশন, গল ব্লাডারের প্রি ক্যান্সারাস কন্ডিশন। এটা রেডিও এক্সরেতে পাওয়া যায় পোর্সেলিন গল ব্লাডার, এবং এই ধরনের এক্সরেতে যদি এরকম পোর্সেলিন গল ব্লাডার পাওয়া যায় তাহলে সেটা অপারেশন ইন্ডিকেটেড, কারণ হলো এটা ম্যালিগন্যান্সি রিস্ক অনেক বেশি। এখানে দেখো এটা হলো পোর্সেলিন গল ব্লাডার, এখানে স্টোন নাই, কিন্তু কথা হলো এই গল ব্লাডারটা ক্যালসিয়াম বুঝতে করে ফেলতে হবে। কমনলি হলো রেডিও অপেক শ্যাডো পাওয়া মানে একটা কিডনি স্টোন হতে পারে, গল স্টোন হতে পারে, ক্যালসিফাইড টুয়েলভ ফ্লেভোলিড প্যানক্রিয়াটিক স্টোন, রেডিও অপেক ফরেন বডি ফিকোলিড। পরীক্ষার সময় এটা ওয়ান অফ দা কমনলি আস্কড প্রশ্ন, যে একটা এক্সরেতে যখন একটা এক্সরে দিয়ে বলবি যে হঠাৎ এটা কি কি পসিবিলিটি, হঠাৎ দ্য পসিবিলিটিজ অফ দিস এক্সরে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। কিডনি স্টোন, গল স্টোন, ক্যালসিফাইড টুয়েলভ ফ্লেভোলিড প্যানক্রিয়াটিক স্টোন, রেডিও অপেক ফরেন বডি ফিকোলিড। এটা আলট্রাসোনোগ্রাফি করেই মূলত গল ব্লাডার স্টোন আইডেন্টিফাই করা হয়। এখানে সবকিছুই বোঝা যায় একেবারে, সাইজ অফ দ্য গল ব্লাডার, থিকনেস অফ দ্য গল ব্লাডার ওয়াল, প্রেজেন্স অফ ইনফ্লামেশন অ্যারাউন্ড দ্য গল ব্লাডার, সাইজ অফ দ্য কমন বাইল ডাক্ট, প্রেজেন্স অফ স্টোন উইদিন দ্য biliary tree, সবকিছুই গল ব্লাডার মানে গল স্টোন সন্দেহ করলে প্রথমে আমরা যেটা করি সেটা হলো একটা আলট্রাসোনোগ্রাফি করি, এটাই হলো মূল কথা। ছবি দেখো এখানে আলট্রাসোনোগ্রাফির ছবি, এখানে এটা হলো লিভার, এটা হলো ডাক্ট, লিভারের যে ডাক্ট গুলো আছে, এইটা হচ্ছে কি গল ব্লাডার। গল ব্লাডারের মধ্যে এই যেগুলো এগুলো হলো স্টোন। এটা আর একটা আলট্রাসোনোগ্রাফি ছবি, এটা গল ব্লাডার, এর মধ্যে এই যেটা এটা হলো বাইল, আর এইখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো স্টোন। এই যে এটা শ্যাডো ছায়া পড়ে, স্টোন গুলো সবসময় একটা অ্যাকুস্টিক শ্যাডো দেয়। এই যে এটা হলো স্টোন আর এটা হলো তার শ্যাডো। তাহলে এইটা হচ্ছে লিভার, লিভারের নিচে এটা হলো গল ব্লাডার, এইগুলো হলো স্টোন। আলট্রাসোনোগ্রাফি করলে গল স্টোন একেবারে ক্লিয়ারলি বোঝা যাবে। এটা হলো গল স্টোন, এটা তার শ্যাডো দিচ্ছে, এটা হলো লিভার। এই গল ব্লাডারের মধ্যে এটা হলো স্টোন, এটা হলো লিভার, এই গল ব্লাডারের মধ্যে এটা হলো গল ব্লাডার, তার মধ্যে এই যে শ্যাডো দিচ্ছে যেটা এটা হলো স্টোন, এই যে তীর দিয়ে দেখাচ্ছে যে অ্যাকুস্টিক শ্যাডো। সিটি স্ক্যান করলেও বোঝা যাবে, সিটি স্ক্যান করলেও গল ব্লাডারে স্টোন থাকলে সেটা বোঝা যাবে। এখানে যেমন ধরো এটা হলো লিভার, হচ্ছে এটা গল ব্লাডার, এর মধ্যে যেটা এটা হলো স্টোন। সিটি স্ক্যানে তোমার ইন্ট্রাহেপাটিক biliary ট্রি মানে সবকিছু বোঝা যায়, ডিটেল বোঝা যাবে যে কেন কি বিষয় সেগুলো সব বোঝা যায়। গল স্টোনের কি কি কনসিকুয়েন্স হতে পারে সেইগুলো সম্পর্কে এখানে একটা চার্ট দেওয়া আছে, তুমি যদি এটা মানে মনে রাখতে পারো তাহলে কাজগুলো অনেক ইজি। গল স্টোন বলা হয়েছে প্রথমে এটা অ্যাসিম্পটোমেটিক হতে পারে, কোনো সিমটম দিবে না, এটা এই ধরনের ক্ষেত্রেই হলো মোর দেন 80%। এটা যদি নেক অফ দ্য গল ব্লাডারে ইনফেক্টেড হয় তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হলো অ্যাকিউট কোলিসিস্টাইটিস হতে পারে। অ্যাকিউট কোলিসিস্টাইটিসের সিকুইলি আছে অনেকগুলো, এতগুলো কি কি হতে পারে, সেটা হলো আটকে ছিল আবার স্লিপ করে গল ব্লাডারের মধ্যে চলে গেল, তাহলে ব্যথা হলো, ব্যথা সিমটম রিলিভ হয়ে গেল, এটা একটা হতে পারে।
আর আটকে ছিল কিন্তু সেটা মানে সরালো না, থেকে গেল, তখন কি হতে পারে যে বাইল সল্ট অ্যাবজর্ব মিউকাস সিক্রেশন নো ইনফেকশন, সেই ক্ষেত্রে হবে মিউকোসিল। আর এটা অ্যাকিউট কোলিসিস্টাইটিসে সরাসরি ইনফেকশন হয়ে এমপাইমা হতে পারে। আবার মিউকোসিল এটা ইনফেক্টেড হয়ে এমপাইমা হতে পারে। এমপাইমা থেকে গলব্লাডার পারফোরেশন হতে পারে, লিভার অ্যাবসেস হতে পারে, সেকেন্ডারি বাইল পেরিটোনাইটিস। এটা গেল একটা অবস্থা যে মানে গল ব্লাডারে স্টোন ছিল, স্টোনটা গল ব্লাডার নেকে ইম্প্যাক্টেড হইলে অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়ে এতগুলো ঘটনা ঘটতে পারে, এই সবগুলো। আর গল ব্লাডারে এটা নেকে না আটকে যদি এটা স্টোনটা যদি সিবিডি তে চলে যায়, তাহলে যেটা হতে পারে বিলিয়ারি কোলিক হতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে, অ্যাকিউট কোলিনজাইটিস এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আর গল ব্লাডার থেকে এটা যদি সরাসরি ইন্টেস্টাইনে চলে যায়, পলিসিস্টো এন্টারিক ফিস্টুলা বলে, সেখানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অথবা গলস্টোন আইডিয়াস। এইগুলো সম্পর্কে আরো একটু ডিটেল পরবর্তী সময়ে আছে, কিন্তু এই চার্টটা যদি মনে রাখতে পারো তাহলে বিষয়গুলো মনে রাখা অনেক সহজ। আমি এটা পরে আবার আসবো, আমরা আসো পরের দিকে যাই। কমপ্লিকেশনস অফ গলস্টোন আগে যেগুলো বলা হলো সেইগুলাই এখানে: অ্যাকিউট কোলিসিস্টাইটিস, ক্রনিক কোলিসিস্টাইটিস, এমপাইমা, মিউকোসিল, পারফোরেশন, কোলিডোকোলিথিয়াসিস এন্ড অবস্ট্রাকটিভ জন্ডিস, অ্যাকিউট কোলিনজাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। মানে আগের চার্টটাকে আলাদা করে আবার একটু সামারাইজ করা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। না বুঝতে পারলে জিজ্ঞাসা করো যে এটা বোঝা যায়নি, ঠিক আছে? পরে আসো, আমরা পরে আবার দেখি ট্রিটমেন্ট অফ গলস্টোন ডিজিজ। গলস্টোন ডিজিজের ট্রিটমেন্ট মানে কতগুলো বিষয় আছে, যেমন ধরো যে স্টোন থাকলেই সবসময় অপারেশন করতে হবে এরকম না। কোনো সময় স্টোন থাকলেও আমরা বলি আচ্ছা ঠিক আছে কিছু করার দরকার নেই, অবজার্ভ করেন। কিন্তু কোনো সময় স্টোনের সঙ্গে যদি এইগুলো থাকে তাহলে অবশ্যই অপারেশন করতে হবে। কি কি? যদি স্টোন আছে সাথে ডায়াবেটিস আছে পেশেন্টের, অথবা কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া আছে, অথবা পেশেন্টস হু আর আন্ডারগোয়িং বেরিয়াট্রিক সার্জারি ফর মরবিড ওবেসিটি, অথবা আগে একটা বলছিলাম যে কারো যদি এমন হয় যে পোরসিলিন গল ব্লাডার, যাদেরগুলো ম্যালিগন্যান্সি রিস্ক বেশি, এই ধরনের ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক হলেও অপারেশন করতে হবে। আর সিম্পটোমেটিক কোলিলিথিয়াসিসের কোনো মেডিসিনাল ট্রিটমেন্ট নাই, এর ট্রিটমেন্ট হলো অপারেশন। অ্যাকিউট কোলিসিস্টাইটিস আমরা যেটা কমপ্লিকেশন বলছিলাম সেটা যে সিস্টিক ডাক্ট স্টোন অবস্ট্রাকশন হলে সেটা হয়। এটার সিমটম সম্পর্কে তোমাদের আগে বলা হয়েছিল, এটা হলো রাইট হাইপোকন্ড্রিয়াকে পেন হবে, ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা এবং টিপ অফ দ্য শোল্ডার, এইসব জায়গাতে পেন হয়। কেন হয় এগুলো আমরা তোমাদেরকে বলছিলাম। মার্ফি সাইন সম্পর্কে জানা লাগবে, আর রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে মাস পাওয়া যাবে। মার্ফি সাইন সম্পর্কে তোমরা বোধহয় জানো, এটা আমি আর ডিটেইল দিতে চাই না। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এগুলো তো জানো, অ্যাপেন্ডিসাইটিস, পারফোরেটেড পেপটিক আলসার, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এগুলো তোমাদের জানা আছে, এগুলো আমি করতে চাই না। অ্যাকিউট কোলিসিস্টাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে, ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে যে তার পেশেন্টকে এনপিও রাখতে হয়, ইন্টারভেনাস ফ্লুইড, ইলেক্ট্রোলাইট রিপ্লেসমেন্ট, নাসোগ্যাস্ট্রিক সাকশন, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক এবং অ্যানালজেসিক দিতে হয়। আর এরপরে যদি পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয় তাহলে আমরা বলি যে কিছুদিন ওয়েট করে 6 সপ্তাহ ওয়েট করার পরে অপারেশন করে নেওয়ার জন্য। আর যদি এমন হয় যে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আরো দিন খারাপ হচ্ছে, তখন আমরা ইমার্জেন্সি অপারেশনের জন্য অ্যাডভাইস করি। তো এখানে একটা যে ইন্ডিকেশনস ফর ইমার্জেন্সি সার্জিক্যাল ইন্টারভেনশন ইন পেশেন্ট উইথ অ্যাকিউট কোলিসিস্টাইটিস, কখন আমরা পেশেন্টকে কনজারভেটিভ চিকিৎসা দেওয়ার মানে পরেও আমরা পেশেন্টকে বলবো যে এটা আসলে কনজারভেটিভ ফেল করেছে, অপারেশনে যাওয়া লাগবে, সেগুলো হলো এইগুলো: progression of the disease despite conservative treatment, failure to improve within 24 hours, especially in patient more than 60 years, presence of an inflammatory mass in the right hypochondrium, detection of gas in the gallbladder or biliary tract, established generalized peritonitis, development of intestinal obstruction। মানে কনজারভেটিভ চিকিৎসা দেওয়ার পরে যদি এই ফিচারগুলো পাওয়া যায় তাহলে আমরা বলবো যে এই পেশেন্টের অপারেশন লাগবে, এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল করেছে। কোলিসিস্টেক্টমি, আর্লি কোলিসিস্টেক্টমি করা যায়, মানে ব্যথা শুরুর 5 to 7 days এর মধ্যে অপারেশন করলে এটা মানে কোলিসিস্টেক্টমি করে দেওয়া যায়। আর সেটা যদি না করা যায় সেই ক্ষেত্রে 6 সপ্তাহ পরে গিয়ে করার নিয়ম, ইন বিটুইন সময়ে না করা ভালো, হয় আর্লি করতে হবে, আর তা না হলে 6 সপ্তাহ পরে গিয়ে। এই স্লাইডটা তোমাদেরকে আগে অপারেশন মানে আগের ইয়েতে আমরা বলেছিলাম যে কোলিলিথিয়াসিসের সঙ্গে যদি কোলিডোকোলিথিয়াসিস থাকে তাহলে দুইটার ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি, এটা ওই তোমরা এটা জানো অলরেডি।
ইআরসিপি করতে হয় গল ব্লাডার সিপিডি স্টোনের জন্য, আর ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি হচ্ছে গল ব্লাডার স্টোনের জন্য। এবং এটা একটা সময় গ্যাপ দিয়ে 24 to 48 আওয়ার্স গ্যাপ দিয়ে তারপরে করতে হয়। আর ওপেন কোলিসিস্টেক্টমি উইথ কোলিডোকোলিথেটমি এটাও করা যায়, ল্যাপারোস্কোপিক্যালি দুটোই করা যায়। আমরা কমপ্লিকেশনস এর মধ্যে একটা বলছিলাম মিউকোসিল অফ দ্য গল ব্লাডার। ঠিক আছে, একজনের যে কোনো একজনের কাছে একটু শুনিয়ে দাও। আনজির, রোল নাম্বার 32। আনজির, শুনতে পাচ্ছ? আনজির, আচ্ছা আনজির বলো তো মিউকোসিল জিনিসটা কি? জানো মিউকোসিল জিনিসটা কি বলো তো? আইডিয়া আছে মিউকোসিল জিনিসটা কি? আচ্ছা জারিন, হ্যাঁ বলো। আনজির বলো। হ্যাঁ হ্যাঁ, মিউকোসিল জিনিসটা কি? মিউকোসিল অফ দ্য গল ব্লাডার এটা জিনিসটা কি? আচ্ছা কিভাবে হয় এটা? মিউকোসিল অফ দ্য গল ব্লাডার হয় কিভাবে? নাম্বার 1 জারিন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা বলো। হ্যাঁ স্যার মিউকোসিল হচ্ছে সিস্টিক ডাক্টে স্টোন দিয়ে অবস্ট্রাকশন হলে পরে যদি ইনফ্লামেশন হয়ে যায় ওখানে মিউকাস রিটেনশনের কারণে। হ্যাঁ হ্যাঁ, মেকানিজমটা কি? ঠিকই বলছো, কথা ঠিক আছে। এটা হলো যে যখন অবস্ট্রাকশন হয়, হ্যাঁ বলো। হ্যাঁ স্টোন দিয়ে অবস্ট্রাকশন হলে ওখানে অবস্ট্রাকশন হয়ে যায় সিস্টিক ডাক্ট এবং আস্তে আস্তে কনজেশন হয়, ভেনাস ফ্লো অবস্ট্রাকশন হয়। ভেনাস ফ্লো অবস্ট্রাকশন হলে কনজেশন হয়, কনজেশন হলে প্রেসার বাড়ে, ইন্ট্রা সিস্টিক ডাক্টের ইন্ট্রালুমিনাল প্রেসারটা ইনক্রিজ করে, তারপরে ফার্দার কনজেশন হয় এবং আস্তে আস্তে এক্সুডেট অ্যাকুমুলেট করে ওখানে এবং পরবর্তীতে হচ্ছে মিউকোসিলের মতো ফর্ম করে। না ঠিক আছে, ব্যাপারটা কাছাকাছি তুমি। এটা হলো জিনিসটা হচ্ছে যে এরকম যে যখন বাইল ডাক্ট অবস্ট্রাক্টেড হয় স্টোন দিয়ে, তখন এর ভিতরে যে বাইল যেটুকু ছিল সেটুকু অ্যাবজর্পশন হয়ে যায়, আর গল ব্লাডারের ওয়াল থেকে তো মিউকাস সিক্রেশন হওয়া হচ্ছে, তাই না? তো যেহেতু বন্ধ হয়ে আছে আর এদিকে মিউকাস সিক্রেশন হচ্ছে, ফলে গল ব্লাডারের মধ্যে তখন মিউকাস জমা হতে থাকে, জমা হতে হতে এটা ফুলে যায়, ডিস্টেন্ডেড হয়। যেহেতু এখানে কোনো ইনফেকশন নাই সেই কারণে এটা পেইনলেস হয়। তাহলে একটা পেইনলেস ডিস্টেন্ডেড গল ব্লাডার আমরা পালপেট করলে দেখবো যে একটা রাইট হাইপোকন্ড্রিয়ামে একটা সিস্টিক লাম্প আছে যেটা পেইনলেস। ঠিক আছে, এটাই হলো পেশেন্টের এখানে জন্ডিস নাই। আমরা যদি এটার সাথে ক্যান্সারের পার্থক্য কোথায়, যেমন অবস্ট্রাকটিভ জন্ডিসে যেটা হয় যে সিবিডি স্টোন হতে মানে সিবিডি মানে পালপেবল হবে, সিবিডি ব্লক হয়ে আছে, এখানে গলব্লাডার পালপেবল কিন্তু পেশেন্টের ব্যথা নাই। আবার এইখানেও যেমন মিউকোসিলও যেমন পেশেন্টের ব্যথা নাই, দুইটাই একই, পালপেবল গলব্লাডার পেইনলেস দুই ক্ষেত্রেই। কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু ম্যালিগন্যান্সি যেটা হয় যে এখানে জন্ডিস থাকে, আর মিউকোসিলে কোনো জন্ডিস থাকে না, পেইন নাই, জন্ডিস নাই, কোনো কিছু নাই, খালি গলব্লাডার পালপেবল। এটা দিয়ে আমরা ধরে নেই যে এটা হলো মিউকোসিল। আর এই মিউকোসিলে যদি ইনফেকশন হয় সেটাই হলো এমপাইমা। জিনিসটা বোঝা গেল নাকি গেল না? জি স্যার। এখানে দেখো, it is due to obstruction of the cystic duct by a stone in the neck, Hartmann pouch of the gallbladder without any infection or inflammation in the gallbladder. এই কথাটা ইম্পর্টেন্ট। যদি ইনফেকশন বা ইনফ্লামেশন থাকে সেটা হবে এমপাইমা, আর যদি ইনফেকশন ইনফ্লামেশন না থাকে সেটা হবে মিউকোসিল। এই যে এখানে দেখো, এখানে একটা স্টোন ইম্প্যাক্টেড হয়েছে, ইম্প্যাক্টেড হওয়ার কারণে এই গলব্লাডারটা ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, এটাই হলো মিউকোসিল। এখানে দেখো মিউকোসিল অপারেশনের পরে দেখো, this causes
absorption of all bile and secretion of mucus into the gallbladder, allowing gallbladder to distend, causing mucocele of the gallbladder. ঠিক আছে, এটা আরেকটা নাম হাইড্রোপস অফ দ্য গলব্লাডার। এটা মিউকোসিল অপারেশনের পরে দেখো মিউকাসটা এরকম দেখা যায়, এটাই হলো মিউকোসিল অফ দ্য গলব্লাডার। এর ভিতরে গলব্লাডারের মধ্যে এই জিনিসগুলো ছিল, ইনফেক্টেড না। এমপাইমার ছবি দেখলে তোমরা পরে বুঝতে পারবা, কন্টেন্টস আর ইউজুয়ালি স্টেরাইল, এটা ইনফেক্টেড না। ইনফেক্টেড হলে সেটা হয়ে যাবে এমপাইমা। এখানে দেখো পেনলেস সোয়েলিং ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়া আর নন টেন্ডার স্মুথ সফট গ্লোবিউলার পালপেবল গলব্লাডার। এটা ট্রিটমেন্ট হলো পলিসিস্টেক্টমি। আর এটা যদি ইনফেক্টেড হয় তাহলে এমপাইমা হয়ে যাবে। এই দেখো এমপাইমা অফ দ্য গলব্লাডার ছবি, আর আগেরটা দেখো মানে এটার গলব্লাডারের চেহারা যেটা আর এমপাইমার গলব্লাডারের চেহারা কমপ্লিটলি আলাদা, এটা কালো। এমপাইমা মে বি এ সিকুয়েল অফ অ্যাকিউট কোলিসিস্টাইটিস অর দ্য রেজাল্ট অফ এ মিউকোসিল বিকামিং ইনফেক্টেড। দ্য গলব্লাডার ইজ ডিস্টেন্ডেড উইথ পাস। ঠিক আছে, মিউকোসিলে যেমন আমরা সরাসরি কোলিসিস্টেক্টমি করি, এমপাইমাতে অনেক সময় এমন করা হয় যে প্রথমে আল্ট্রাসাউন্ড গাইড করে এটা ড্রেন করা হয়, পলিসিস্টোএস্টোমি। পলিসিস্টোএস্টোমি দেখো এখানে শব্দটা খেয়াল করো, পলিসিস্টোএস্টোমি মানে এর মধ্যে একটা গলব্লাডারের মধ্যে প্রথমে একটা পাইপ দিয়ে পাসগুলো ড্রেন করা হয়, তারপরে পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন ইমপ্রুভ করলে তারপরে পলিসিস্টেক্টমি করা হয়। তাহলে এটা হলো এমপাইমা। দেখো এমপাইমার ছবির সাথে আগেরটা খেয়াল করো, একদম পাস আর পাস। এটা হলো এমপাইমা অফ দ্য গলব্লাডার। এবং এটা এই ধরনের যাদের এমপাইমা ডেভেলপ করে এই ধরনের পেশেন্টদের মর্টালিটি খুবই হাই। তাহলে মিউকোসিল এবং এমপাইমা দুটোর মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য। মিউকোসিল ইউজুয়ালি পেনলেস থাকে, এখানে হাই ফিভার, টক্সিসিটি, পেইন, টেন্ডারনেস সবই থাকে এমপাইমা অফ দ্য গলব্লাডার। এটা হলো এমপাইমা অফ দ্য গলব্লাডার। দেখো এই যে কালো হয়ে গেছে, যে এইগুলো হলো ল্যাপারোস্কোপিক ভিউ, আল্ট্রাসোনোগ্রাফিক ভিউ। ল্যাপারোস্কোপিতে দেখা যাচ্ছে কি যে এই যে কালো হয়ে গেছে, এগুলো মানে গলব্লাডার নেক্রোসিস হয়ে গেছে। এটা হলো এমপাইমা অফ দ্য গলব্লাডার। এটা হলো যে এটা দেখো গলব্লাডার ওয়াল নেক্রোসিস হয়ে গেছে এই যে জায়গাগুলো, এটা ওপেন অপারেশনের সময়, এটা হলো ওপেন অপারেশনের সময়। এটা হলো ল্যাপারোস্কোপিক ভিউ। তাহলে এমপাইমা অফ দ্য গলব্লাডারে গলব্লাডারের ওয়াল নেক্রোসিস হয়ে যায়, নেক্রোটিক গলব্লাডার। এমপাইমা অফ দ্য গলব্লাডারে সেপ্টিসিমিয়া এবং রাপচার হয়ে পেরিটোনাইটিস হতে পারে, এটা মর্টালিটি খুবই হাই। এই ধরনের ক্ষেত্রে ট্রিটমেন্ট হলো কি রিসাসিটেশন, অ্যান্টিবায়োটিক্স। পলিসিস্টেক্টমি যদি করা সম্ভব হয় করা হবে। অনেক সময় কি করা হয় পলিসিস্টোএস্টোমি, এটা একটা টিউব দিয়ে দেওয়া হয় গলব্লাডারের মধ্যে পাস ড্রেন হওয়ার জন্য। তারপরে লেটার আফটার 3 to 6 উইকস পলিসিস্টেক্টমি ইজ ডান। পলিসিস্টোএস্টোমি একটা শব্দ আছে, এটা খুবলে করা হয় তা না, কিন্তু এটা একটা অপশন এমপাইমা অফ দ্য গলব্লাডারে। এরপরের শব্দটা দেখো গলস্টোন আলিয়াস। এইটার মেকানিজম আলাদা, খেয়াল করো। এখানে আগে স্টোন গুলো এই দিক দিয়ে সিস্টিক ডাক্ট দিয়ে সিবিডিতে আসছিল, আর গলস্টোন আইলিয়াসে এখানে যেটা হয় যে এটা গল ব্লাডারের থেকে ডিওডেনামের সঙ্গে অ্যাডিশন হয়ে ফাইব্রোসিস হয়ে অ্যাডিশন হয়ে স্টোন গুলো এইখানে একটা ফিস্টুলা ফর্ম করে এবং এইখান থেকে গল ব্লাডার থেকে স্টোন গুলো ডিওডেনামে চলে আসে। পরীক্ষার সময় খুব কমনলি জিজ্ঞাসা করা হয় যে গলস্টোন আইলিয়াস কি এবং তার মেকানিজম কি। তাহলে এই গলস্টোন আইলিয়াসের এই মেকানিজম বেশিরভাগ সময় আমরা ভাবি যে এই স্টোন মনে হয় সিস্টিক ডাক্ট দিয়ে সিবিডি দিয়ে ডিওডেনামে আসে, আসলে তা না। গলস্টোন আইলিয়াস হতে গেলে ওই স্টোন বড় হতে হবে, বড় সাইজের স্টোনে সিস্টিক ডাক্ট দিয়ে সিবিডি দিয়ে আসতে পারবে না। তাহলে এখানে কি হয় গল ব্লাডারের সঙ্গে ডিওডেনামের একটা অ্যাডিশন হয়, অ্যাডিশন হয়ে ফাইব্রোসিস হয়ে এখানে একটা ছিদ্র হয়ে যায়, ফিস্টুলা ফরমেশন হয়। তখন এই ফিস্টুলা দিয়ে বড় বড় পাথর ডিওডেনামের মধ্যে ঢুকে যায়, তারপরে গিয়ে এটা একসময় গিয়ে ইন্টেস্টাইনকে বন্ধ মানে অবস্ট্রাক্ট করে, সেটাকেই বলে গলস্টোন আইলিয়াস। তাহলে এখানে কি বলছে দিস ইজ এ টাইপ অফ অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন often seen in elderly and is due to blockage by a bolus or mass of gallstone which commonly enters the intestine through the polycystoduodenal fistula. Polycysto মানে gallbladder, duodenal, polycystoduodenal fistula মানে gallbladder সাথে ডিওডেনামের ফিস্টুলা হয়ে এর মধ্যে দিয়ে স্টোনগুলো যাবে। তাহলে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে জিনিসটা, এটা কিন্তু সিস্টিক ডাক্ট দিয়ে সিবিডি দিয়ে ইন্টেস্টাইনে যাবে না, কারণ ওই সাইজের পাথর যে সাইজের পাথর এই দিক দিয়ে পাস করতে পারে সেটা ইন্টেস্টাইন দিয়েও পাস করে যাবে, ওটা অবস্ট্রাকশন করবে না।
তাহলে কোলিসিস্টো ডিউডেনাল ফিস্টুলা হয়ে পাথরগুলো যখন ইন্টেস্টাইনে যাবে তখন বড় সাইজের পাথর ঢুকতে পারবে এবং তখন এরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করবে। এখানে ওই মেকানিজমটা লেখা আছে, গল স্টোন ইন দ্য গল ব্লাডার, এটা বড় সাইজের স্টোন, cholecystitis, suppuration and adhesion of the duodenal wall, communication of the gallbladder into the duodenum, gallstone pass into the duodenum and form a bolus, blocks narrow part of the ileum and gallstone ileus. এখানকার ওই যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মধ্যে ফিচার দিবে, এক্সরে করলে অনেক সময় পাওয়া যেতে পারে, ল্যাপারোটমি করে ওই স্টোন বের করতে হবে, এটাই হলো চিকিৎসা। কোলিসিস্টেক্টমি সম্পর্কে তোমাদের মানে এটা যাওয়ার আগে তোমাদের এই পর্যন্ত যা বলা হলো, এখন তোমাদের কার কি কোনো প্রশ্ন আছে কিনা বলো? স্যার মিউকোসিলের ক্ষেত্রে কোলিসিস্টোস্টোমিটা আগে করা হয় কেন স্যার? একবারেই কোলিসিস্টেক্টমি করা যায় না? মিউকোসিলে? জি স্যার। মিউকোসিলে তো কোলিসিস্টেক্টমি চিকিৎসা, মিউকোসিলে তো কোলিসিস্টোস্টোমি দরকার স্যার নেই। ইসের ক্ষেত্রে স্যার এমপাইমার ক্ষেত্রে? এমপাইমাতে যদি পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকে তাহলে একবারে কোলিসিস্টেক্টমি করা যায়, কিন্তু যদি পেশেন্ট এমন হয় যে খুবই বেশি মানে মরে মরে অবস্থা, তাহলে কোলিসিস্টেক্টমি করতে গেলে তো পেশেন্ট ল্যাপারোটমি করা লাগবে এবং ওইভাবে তোমার একটা মেজর প্রসিডিওর, তাই না, অ্যানেস্থেসিয়া দেওয়া লাগবে, জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া লাগবে। তো এটা যদি পেশেন্টের কন্ডিশন পারমিট করে তাহলে একবারে কোলিসিস্টেক্টমি করে দেওয়া যায়। আর যদি ব্যাপারটা এমন হয় যে পেশেন্টের কন্ডিশন এতই খারাপ যে এটা অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো না, তাহলে সেই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড গাইড করে গল ব্লাডারের মধ্যে একটা টিউব দিয়ে দিলে তাহলে কি হবে যে ওই পাসগুলো ড্রেন হয়ে গেলে পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন ইমপ্রুভ করবে। 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পরে গিয়ে তখন কোলিসিস্টেক্টমি করা যাবে। জিনিসটা বোঝা গেছে? জি স্যার। স্যার এই ক্ষেত্রে পেরিটোনাইটিসের চান্স বেড়ে যাবে না? না, পেরিটোনাইটিসের না, যদি ঠিকঠাক মতো দেওয়া যায়, আল্ট্রাসাউন্ড গাইড করে যদি ঠিকমতো দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে ওইটা তো ড্রেন গুলো সব বাইরে ওই টিউব দিয়ে বাইরে চলে আসবে, তখন পেশেন্টের মানে সেফটি অনেক বেড়ে যাবে। এটা খুব কমই করা হয়, বেশিরভাগ সময় একবারেই কোলিসিস্টেক্টমি করে দেওয়া হয়, কিন্তু এটা মানে আইডিয়ালি ওইটাই করার নিয়ম আর কি। ঠিক আছে? জি স্যার। গলস্টোন আইলিয়াস সম্পর্কে বুঝতে পারে না এমন কি কেউ আছে? রোল নাম্বার 27 আফরোজা হালিম। রোল 27। আসসালামু আলাইকুম। ওয়াইজাম শুনতে পাচ্ছো? জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছো? স্যার শুনতে পাচ্ছি। আফরোজা? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তোমার এই গলস্টোন আইলিয়াস সম্পর্কে বলো তো, জোরে বলো, তোমার কথা আমরা শুনি না। স্যার গলস্টোন আইলিয়াসে হচ্ছে স্যার একটা বড় স্টোন মাস দিয়ে প্রথমে স্যার গল ব্লাডারটাতে অবস্ট্রাকশন হবে, এরপর স্যার গল ব্লাডারটা আস্তে আস্তে ডিস্টেন্ডেড হয়ে স্যার ডিওডেনামের সাথে মিলে একটা অ্যাডেশন তৈরি করবে। তারপর স্যার অ্যাডেশন থেকে আস্তে আস্তে ওখানে একটা ফিস্টুলা তৈরি হবে, ফিস্টুলার মাধ্যমে স্টোনগুলো স্যার ইন্টেস্টাইনে যাবে, তখন স্যার তারপর অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মতো ফিচার দিবে পেশেন্ট। ভেরি গুড, ভালো বুঝছো। ঠিক আছে, তাহলে এরপরে আর আমাদের তেমন কিছু নাই, কোলিসিস্টেক্টমি সম্পর্কে দুই একটা কথা বলে আমরা শেষ করে দেব। কোলিসিস্টেক্টমির ইন্ডিকেশন তো তোমরা জানো, এগুলা গল ব্লাডার রিমুভাল, সার্জিক্যাল রিমুভাল। তোমরা অপারেশন দেখেছো? ওই যে আমাদের এখানে তো হয়, দেখেছো তোমরা? ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমিতে খুব কমনলি হয়, দেখেছো না? স্যার দেখো নাই এমন কেউ আছে যে অপারেশন দেখোনি কোলিসিস্টেক্টমি ল্যাপারোস্কোপি? সবাই দেখেছো তাই না? এটা একটা খুব জরুরি, কিন্তু অ্যাটলিস্ট একবার দেখা দরকার পরীক্ষার আগে। হ্যাঁ, এটা দুই রকম ভাবে করা যায়, ওপেন ল্যাপারোস্কোপিক দুই রকম। ওপেন কমনলি ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করা হয়। এখানে তোমাদের পরীক্ষার সময় খুব বেশি যদি জিজ্ঞাসা করে সেটা হলো যে পেশেন্টের পোর্ট গুলো কয়টা পোর্ট দেওয়া হয়, কোথায় কোথায় দেওয়া হয়, জাস্ট এইগুলো একটু দেখে রাখো তাহলে হবে। দুইটা হলো 10 মিলিমিটার পোর্ট, একটা ইপিগ্যাস্ট্রিয়ামে একটা আম্বিলিকাসে, আর দুইটা 5 মিলিমিটার পোর্ট, একটা হলো মিড ক্লাভিকুলার লাইনে টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজ এখানে, আর একটা হলো অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইনে এটা। তাহলে এই চারটা পোর্ট, দুইটা 10 মিলিমিটার, দুইটা 5 মিলিমিটার, একটা হলো আম্বিলিকাসে, একটা ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে
টেলিস্কোপ দেওয়া হয় আম্বিলিকাসের পোর্ট দিয়ে, আর এপিগ্যাস্ট্রিক রিজিয়নে এটা দিয়ে ওই যে গল ব্লাডার বের করা হয় 10 মিলিমিটার দুটো পোর্ট। এখানে একটা ছবি দেওয়া আছে, তোমরা জাস্ট যে কোথায় 5 মিলিমিটার, কোথায় এই একটা 10 মিলিমিটার, এটা একটা 10 মিলিমিটার, এর একটা 5 মিলিমিটার, এটা একটা 5 মিলিমিটার, এই চারটা পোর্ট। এখানে যেটা করা হয় দেখো যে ডিসেকশন করে সিস্টিক আর্টারিকে লাইগেট করা হয়, ক্লিপ দেওয়া হয়, ক্লিপ দিয়ে লাইগেট করা হয়। আর এটা হলো সিস্টিক ডাক্ট, সিস্টিক ডাক্টকে ক্লিপ মানে আলাদা করে লাইগেট করে মানে আইডেন্টিফাই করে ক্লিপ করে মানে এক্সারসাইজ করে এই স্যাম্পলটাকে বাইরে বের করে আনা। এটাই হলো তোমার ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি বা ওপেন কোলিসিস্টেক্টমি, দুই ক্ষেত্রে একই জিনিস। যেটা লাগবে তোমাদের যে কমপ্লিকেশন ওপেন কোলিসিস্টেক্টমি কি ইনসিশন দিয়ে করা যায় এবং কোলিসিস্টেক্টমির কমপ্লিকেশনস কি কি, তার মধ্যে একটা ছবি এখানে দেওয়া আছে, বিলিয়ারি লিকেজ, খুব খারাপ কমপ্লিকেশন, বাইল ডাক্ট ইনজুরি বা এগুলো। তাহলে এটাই মোটামুটি এই পর্যন্তই তোমাদের, আর এর পরীক্ষায় বোধহয় এর বেশি আর তেমন কিছু লাগবে না। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমির একটা ভিডিও আছে, তোমরা এটা মানে সবাই দেখেছো, কাজেই কোলিসিস্টেক্টমি এটা কাজে এটা জরুরি না হতো দেখাটা। জাস্ট আমি তোমাদের ক্যালোস ট্রায়াঙ্গেলটা একটুখানি দেখাই। এটা হলো তোমার, এইটা হচ্ছে গিয়ে তোমার এই যে এই জায়গায় এটাই হলো ক্যালোস ট্রায়াঙ্গেল। এখানে ক্যালোসকে ডিসেকশন করতে হয়, করে সবগুলো স্ট্রাকচারকে আলাদা করে ফেলতে হয়। এই যে হলো গল ব্লাডার, এই দিকটা হলো গল ব্লাডার। স্যার দেখা যাচ্ছে না। ও ভিডিও দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এটা তো তোমরা দেখছোই, তোমাদের আর আলাদা করে তেমন ইয়ে কিছু নাই। ভিডিও দেখা না গেলে বাদ দাও থাকে। তাহলে তোমাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করি। কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নাই, তাই তো? আর তোমাদের এই পার্সেন্টেজ গুলো এখানে করে দিও, যে ওই যে কে কে ক্লাসে ছিল সেটা। আর এরপরে তোমাদের আর অন্য কোনো ক্লাসের কোনো ইয়ে আছে কিনা সেটা মানে জানাই, যে এর উপরে ক্লাস নিলে সুবিধা হবে। ঠিক আছে? স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখো।